স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। টি-20 বিশ্বকাপের আগে টাইগারদের শেষ প্রস্তুতি নিউজিল্যান্ডের বিপক্ষে, তাই শক্তিশালী দলই খেলাবে বিসিবি। বড়সড় কোনো চমক থাকছে না। মোহাম্মদ মিঠুন বাদ পড়ছেন। নানা কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ মিস করা মুশফিক, লিটন আর বিপ্লব দলে ফিরছেন। বিসিবি পরিচালক জালাল ইউনুস বলছেন, শুধু মাঠে নয়, আয়োজনেও বিসিবি আরও একবার মুন্সিয়ানা দেখাবে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। মাইটি অস্ট্রেলিয়াকে হোমে কুপকাত। টি-20 ক্রিকেটে সেরা সাফল্য বাংলার। নিউজিল্যান্ড বধের মিশন এবার, সাথে থাকবে বেস্ট কম্বিনেশনের তালাশ। কিউদের বিপক্ষে লড়াই দিয়ে যে শেষ হবে বিশ্বকাপ প্রস্তুতি। 5 ম্যাচের সিরিজে দল নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই। সবশেষ জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দল থেকে কপাল পড়ছে শুধু মোহাম্মদ মিঠুনের। যদিও ওই দুই সিরিজে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের কোনো ম্যাচই খেলা হয়নি। মিঠুন বাদে বাকি 16 জনই থাকছেন আসন্ন হোম সিরিজে। দলে ফিরছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, লিটন দাস আর আমিনুল বিপ্লব। অনুশীলনের সুবিধার্থে নতুন করে ডাকা হচ্ছে দুই পেসার শহীদুল ইসলাম আর সবশেষ প্রিমিয়ার লিগ টি-20তে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী কামরুল ইসলাম রাব্বিকে। সব মিলে 21 জনের দল কাটছাট করে 16 জনে নামিয়ে আনা হবে 30 আগস্ট। লিটন দাস, মুশফিক রহিম, তারা তো দে আর আওয়ার ক্লাস প্লেয়ার। ডেফিনেটলি রাষ্ট্র তো শক্তি ডেফিনেটলি আরও বৃদ্ধি পাবে। ডেফিনেটলি দেয়ার উইল বি কম্পিটিশন, নো ডাউট, কারণ যারা অলরেডি যারা খেলেছে তারাও তো অনেক ভালো খেলেছে। সো দেয়ার উইল বি সাম কম্পিটিশন। মাঠের সঙ্গে মাঠের বাইরেও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে জিততে চায় বিসিবি। করোনাকালে আরও একটা আন্তর্জাতিক সিরিজের সফল আয়োজনে আত্মবিশ্বাসী বোর্ড। আমরা আর কোনো সিরিজ করতে ভয় পাই না। এই সিরিজটা আমরা জান প্রান্তে আমরা চেষ্টা করবো শেষ করতে। হ্যাঁ, তাদের কিছুটা হয়তো ওরকম যে রেস্ট্রিকশনটা অস্ট্রেলিয়ার সময় ছিল, ওইটা হয়তো নিউজিল্যান্ডের তাদের নেই। তারপরেও আমরা চেষ্টা করব যে আমরা ওইভাবে টাইট একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে যেখানে অ্যাটলিস্ট জানে করোনা যাতে হানা না দেয়। 1, 3, 5, 8 ও 10 সেপ্টেম্বর হবে বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের 5টা ম্যাচ। নাহিয়ান বিন জসিম, ৭১। ক্রিকেটে সাফল্য পাচ্ছে বাংলাদেশ, আর সে কারণেই বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গোর চুক্তির মেয়াদ বাড়ছে। তবে 2023 পর্যন্ত নয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকান কোচের সাথে আপাতত চুক্তি বাড়ানোর পরিকল্পনা 1 বছরের 2022 টি-20 বিশ্বকাপ পর্যন্ত। যদিও এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি দুপক্ষের। রিয়াসাত আজিমের রিপোর্ট। সর্বনাশের সময় শেষ। ডমিঙ্গোর আপাতত পৌষ মাস অধ্যায় শুরু। একটা সময় চাকরিটা যায় যায় অবস্থা থেকে শক্ত পোক্ত অবস্থানে টাইগার হেড কোচ। বছরের শুরুতে ঘরের মাঠে উইন্ডিজ, তারপর শ্রীলঙ্কায় গিয়ে টেস্ট হার দক্ষিণ আফ্রিকান কোচকে চাপে ফেলেছিল। তবে জিম্বাবুয়ের অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য পরিস্থিতি বদলে দিয়েছে 180 ডিগ্রি। সাফল্য উদযাপনে ক্রিকঅপস ঘটা করে বিশেষ আয়োজনও করে। তবে চলতি মাসের শুরু থেকে বড় প্রশ্ন, কতদিন চুক্তি বাড়ছে রাসেল ডমিঙ্গোর। 21 আগস্ট তার মেয়াদ ফুরোনোর দিন। 2021-এ তার অধীনে টেস্ট দল ব্যর্থই বলা যায়, জয় যে কেবল একটা। তবে 12 ওয়ানডের 8টা জিতে প্রিয় ফরম্যাটে ভালোই করেছে বাংলাদেশ। আর টি-20-তে 6 জয়ের বিপরীতে পরাজয় 5 ম্যাচে। রাসেল ডমিঙ্গোর চুক্তি নাকি বাড়ছে আরো 2 বছর। গণমাধ্যমে ফলাও করে প্রচারও হয়েছে গেল কদিনে। তবে বিসিবি সভাপতি জানাচ্ছেন ভিন্ন তথ্য। হেড কোচের আপনারা টেনিউরটা বাড়ানোর হয়তো একটা পরিকল্পনা করছেন, আমাদের কি একটু আপডেট করবেন? 2023 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আপনারা ভাববেন নাকি অল্প কিছু সময়ের জন্য? আমরা এখন খুব সময়, এখন 1 বছরের জন্যই চিন্তা ভাবনা করছি। সো 2টো টি-20 ওয়ার্ল্ড কাপ আছে। এই 2টো টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আপাতত এখন পর্যন্ত আমাদের মাথায় আছে। তারপরে সবার সাথে কথা বললে আরো বুঝতে পারবো। হেড কোচকে নিয়ে নাজমুল হাসানের বোর্ড খুব বেশি সন্তুষ্ট নয়। টি-20-তে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য, ওডিআই সুপার লিগে দলের শক্ত অবস্থান আর বিকল্প বিদেশি কোচের সংকট ডমিঙ্গোকে ফ্রন্ট ফুটে রেখেছে। যদিও নতুন চুক্তি নিয়ে দুপক্ষের আলোচনাই হয়নি এখনো। এখন পর্যন্ত আমরা ওই সিদ্ধান্ত ওকেও জানাইনি বা আমরা নিজেদের মধ্যে আলোচনা করিনি। কথা বলেছি কয়েকজনের সাথে, আরো অনেকের সাথে বলতে হবে। কথা বলে তারপর ফাইনাল সিদ্ধান্তটা আমরা নিব। ডমিঙ্গোর অধীনে সব ফরম্যাটে সবশেষ 12 ম্যাচে 10টায় জিতেছে টিম টাইগার্স। এখানে আছে কাজে, এটা তো আছেই। রিয়াসাত আজিম, ৭১। ক্রীড়াঙ্গনে স্বপ্নের ঠিকানা স্টেডিয়াম। কোন দেশ খেলাধুলায় কতটা এগিয়ে সেটা সে দেশের স্টেডিয়ামগুলো দেখলেই বোঝা যায়। পৃথিবীর নামি দামি স্টেডিয়ামগুলোর আছে ইতিহাস ঐতিহ্য, আর বাংলাদেশের স্টেডিয়ামগুলোয় খেলাধুলা হয় কম। মেলা আর গরুর হাট বসে বেশি। মাসের পর মাস সেগুলো পড়ে থাকে অযত্নে আর অবহেলায়।
দেশের বেশিরভাগ স্টেডিয়ামের বড্ড দুরবস্থা, কেউ দেখার নেই, কেউ শোনার নেই, কেউ নিচ্ছে না ব্যবস্থা। খেলাযোগের ধারাবাহিকের চতুর্থ পর্ব আজ, রিপোর্টার উপল নন্দী। দেশের সাঁতারের সাবেক তারকা সাঁতারু লায়লা নূর 6 বারের জাতীয় চ্যাম্পিয়ন, একাধিক কোচিং ডিপ্লোমা আছে ইউরোপ এশিয়া থেকে। ফেডারেশনের নতুন কমিটিতে তিনি নেই, তাই বলে সাঁতারের প্রতি ভালোবাসা কমেনি। সময় পেলেই ছুটে আসেন মিরপুর সুইমিং কমপ্লেক্সে। যখনই নজর যায় ইলেকট্রনিক্স স্কোরবোর্ডে, তখনই মনটা খারাপ হয়ে যায়। দেশের সাঁতারুদের বড় দুঃখ, আজ পর্যন্ত মেলেনি একটা আন্তর্জাতিক মানের পারফেক্ট স্কোরবোর্ড। 1993 সালে নির্মিত হয়েছিল মিরপুরের এই সুইমিং কমপ্লেক্স। তবে সবচেয়ে বড় সমস্যা ছিল ইলেকট্রনিক্স স্কোরবোর্ড না থাকা। এই ইস্যুতে বছরের পর বছর ধরে হয়েছে দেন দরবার। পরে বোর্ড বসলেও সেটা ছিল ত্রুটিপূর্ণ। সর্বশেষ গত বছর সাঁতার ফেডারেশন পেয়েছিল নতুন একটা ইলেকট্রনিক্স স্কোরবোর্ড, তবে সেটাও নানা সমস্যায় জর্জরিত বলে ক্রীড়া পরিষদ থেকে বুঝে নেয়নি ফেডারেশন। একটা সুইমার সুইমিং করার পরে যখন টাচ করে, তারপরেই কিন্তু প্রথম তারা স্কোরবোর্ডের দিকে তাকায় তার নিজের রেজাল্টটা দেখার জন্য। প্রথমটা প্লেসটা দেখা যায়, প্রথমে সব স্কোর আসে, তারপরে কি হয় একটা রিফ্রেশ হয়ে যে পজিশন অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যাকর্ডিংলি আসে 10 পর্যন্ত। কিন্তু আমাদের এইটা দুঃখজনক যে প্রথমে লেন আসে, প্লেসটা দেখেন এমন এক জায়গায় দেয়া যে আমরা খুঁজতে হয় যে কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, কে থার্ড হলো। ইন্টারন্যাশনাল কম্পিটিশন করাতে চাই, এখানে কিন্তু আমরা কান্ট্রির নামও বা ফ্ল্যাগ দেখা যাবে না। কান্ট্রির ফ্ল্যাগ থাকবে বা হচ্ছে সেই কান্ট্রির নাম থাকবে, সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। ইলেকট্রনিক্স বোর্ড সহ সুইমিং কমপ্লেক্সের সর্বশেষ সংস্কার ব্যয় ছিল 12 কোটি 58 লাখ টাকা। এলইডি স্কোরবোর্ড বসেছিল, 4 থেকে 6 তলা হয়েছে হোস্টেল, লিফট স্থাপন, ভিভিআইপি বক্স তৈরির সাথে পুলের পুরনো টাইলস তুলে নতুন টাইলস বসানো হয়েছে। ওয়াটার ক্যামেরা মিলেছে, গ্যালারি হয়েছে ঝাঁ চকচকে। আমাদের এখানে একটা সবচেয়ে বড় কথা, একটা মাল্টি জিম দরকার। সেখানে ছিল একটা মাল্টি জিম ছোট আকারে, যেটা এনাফ না। ডাইভিং বোর্ডের যেই মাপের যেটা যতটা এক্সটেনশন থাকার কথা, সেই এক্সটেনশনের এটাতে প্রবলেম ছিল। উপরেরটা থেকে নিচেরটার মধ্যে নিচেরটা বেশি এক্সটেন্ডেড ফরওয়ার্ড, এইটা একটা প্রবলেম ছিল। শুরু থেকেই নির্মাণ ত্রুটি ছিল, সে কারণে ঘরোয়া আর আন্তর্জাতিক প্রতিযোগিতার সময় ডাইভিং পুল ইভেন্ট হতো অন্য ভেন্যুতে। 27 বছর বাদে ডাইভিং বোর্ড ভেঙে নতুন করে সংস্কার করা হয়েছে। তবে ইলেকট্রনিক্স স্কোরবোর্ডের পুরনো সমস্যা এখনো ঠিক হয়নি, বারবার সংস্কারও সমাধান মেলেনি। সাঁতারুদের দীর্ঘদিনের দাবিটা আজও পূরণ হয়নি। উপল নন্দী, 71 ঢাকা। 17 অক্টোবর শুরু টি-20 বিশ্বকাপ। সাধারণত বিশ্বকাপের 1 মাস আগে দল ঘোষণা করা হয়। করোনা মহামারী হলেও এবারও সেই পথেই হাঁটছে আইসিসি। 10 সেপ্টেম্বর দল ঘোষণার ডেডলাইন। 15 ক্রিকেটার আর 8 কোচিং স্টাফের নাম জানাতে হবে। কোভিড পরিস্থিতিতে এর বাইরে চাইলে অতিরিক্ত ক্রিকেটারে নেওয়াও যাবে, তবে খরচ বহন করতে হবে ওই বোর্ডকেই। কেউ করোনায় আক্রান্ত হলে বদলি নেওয়া যাবে সেখান থেকেই। টুর্নামেন্টের জন্য কোয়ারেন্টাইন শুরুর 5 দিন আগ পর্যন্ত পরিবর্তন আনা যাবে সেই 15 সদস্যের দলে। আইসিসির এই কঠিন সিদ্ধান্তে হতাশ বিসিবি। এই প্যান্ডেমিক কারণে কিন্তু তাদের অন্য নিয়ম থাকা উচিত ছিল, কিছু অ্যাডিশনাল প্লেয়ারের কিন্তু অ্যালাউ করা উচিত ছিল। আর অ্যাডিশনাল প্লেয়ার নিলে আমাদের যার নিজের খরচে যেতে হবে। 10 সেপ্টেম্বরেই শেষ হবে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ, তাই তো এই সিরিজের দলটাই হতে পারে বিশ্বকাপের। কিন্তু সমস্যা তামিম ইকবালকে নিয়ে। ইনজুরির কারণে আগেই নিউজিল্যান্ড সিরিজে না থাকার কথা ঘোষণা দিয়েছিলেন। সেপ্টেম্বর ছাড়া তার ফিট হওয়ার সম্ভাবনা কম। তাহলে তামিম কি থাকবেন বিশ্বকাপের স্কোয়াডে? তামিম এখনো ফিট না, তাই এই টুরের জন্য এখনো ওকে আনফিট, মানে এখনো ফিটনেসটা ফিরে পায়নি, যেই জন্য জিম্বাবুয়ে সিরিজে ওডিআই খেলার পরে ও একটু বিশ্রামে আছে। আমরা সবাই জানি ওর ওই বিশ্রামের পিরিয়ডটা, ওই যে পিরিয়ডটা ও রিকভারি করবে, সেই পিরিয়ডটা এখনো চলছে। ফিটনেসের ব্যাপার আছে তার, যদি সে ফিট থাকে ডেফিনেটলি সে কামব্যাক করার চিন্তা ভাবনা করছে হয়তো। ধোঁয়াশা কাটেনি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়েও। গেল জুন মাসে বোর্ড সভা শেষে চুক্তি অনুমোদনের ঘোষণা দিয়েছিলেন বিসিবি সভাপতি। 2-1 দিনের মধ্যেই চুক্তির নাম প্রকাশের কথাও ছিল।
কিন্তু সেই নাম 1.5 মাসও জানা যায়নি। গুঞ্জন আছে সাকিব মোস্তাফিজ চুক্তির একটা অংশে স্বাক্ষর করতে রাজি হননি। পেছনের কারণ তাহলে কি? এটা মনে হয় সিলেক্টররা বা ক্রিকেট অপারেশন ভালো বলতে পারবে। আমার হ্যাঙ্গিং না, হয়তো কোনো কারো ইস্যুতে হয়তো আটকে আছে, বাট দ্যাট উইল বি সলভ। বছরের 8 মাস পেরিয়ে গেলেও 2021-এর চুক্তি হয়নি এখনো। অনেকের বেতনও তাই তো আছে আটকে। সব মিলিয়ে কেন্দ্রীয় চুক্তি তাই তো এখন রীতিমতো এক রহস্য খোদ ক্রিকেটারদের কাছেই। তাহলে অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। প্রায় 2 দশক পর আফগানিস্তান থেকে বিদায় নিয়েছে মার্কিন ও ন্যাটো বাহিনী। এরপর থেকেই আফগানিস্তানের একের পর এক এলাকা দখল করে নিচ্ছে তালেবান। এরই মধ্যে দেশের বড় শহরগুলোর দখলের পর তারা চলে এসেছে রাজধানী কাবুলের কাছে। ধরে নেয়াই যাচ্ছে তালেবানদের কাছে আফগান সরকারের আত্মসমর্পণ এখন সময়ের ব্যাপার। তালেবানের শাসন মানেই খেলাধুলা, বিনোদন সব বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। রশিদ, মুজিব, নবীদের নিয়ে গড়া আফগান ক্রিকেট বিশ্ব ক্রিকেটেরই এক সম্ভাবনাময় নতুন শক্তি। তাই তো তালেবানি শাসন শুরুর প্রাক্কালে প্রশ্নটা চলেই আসে, টিকবে তো আফগান ক্রিকেট? এমনকি আসন্ন টি-20 বিশ্বকাপেও আফগানিস্তানের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। এই আশঙ্কাকে অবশ্য উড়িয়ে দিয়েছে তালেবান। তাদের মুখপাত্র সুহাইল শাহীন নিশ্চিত করেছেন, তালেবানরা ক্ষমতায় আসলেও ক্রিকেট খেলা অব্যাহত থাকবে এবং ক্রিকেটের উন্নয়নেও কাজ করা হবে। তিনি আরও দাবি করেছেন, যখন তারা ক্ষমতায় ছিলেন তখন তারাই আফগান ক্রিকেটকে পরিচিত করেছেন। আইপিএল খেলার জন্য রশিদ, মুজিব এবং নবী অবস্থান করছেন দেশের বাইরে। তারা বাদে জাতীয় দলের বাকি ক্রিকেটাররা আফগানিস্তানে, যাদের নিয়ে আফগানিস্তানের বিভিন্ন ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়ার কথা টি-20 বিশ্বকাপের প্রস্তুতি। এখন দেখার বিষয়, ক্ষমতার পালা বদলে কতটুকু বদল আসে আফগান ক্রিকেটে। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস। লিগ 1-এ ঘরের মাঠে পিএসজি জিতেছে, তবে এই জায়গায় একটা মন খারাপের ব্যাপার আমার জন্য পার্সোনালি। কারণটা হচ্ছে, আমি অপেক্ষা করছিলাম যে লিওনেল মেসি পিএসজির হয়ে মাঠে নামবেন, মাঠ মাতাবেন, মেসি, নেইমার, এমবাপ্পের রসায়নটা আমরা দেখতে পাবো। তবে তেমন কোনো কিছু আসলে ঘটেনি। মেসি মাঠে নেমেছেন, তবে সেটা জার্সি পরে নামেননি। তাকে বরণ করে নেওয়ার জন্য আসলে একটা জমকালো আয়োজন ছিল পিএসজির তরফ থেকে। এক্স্যাক্টলি, ঘরের মাঠে পার্ক দে প্রিন্সেসে 49,000 সমর্থকদের সামনে মেসিকে বরণ করেছে পিএসজি। আর এই সময় শুধু মেসি না, এই মৌসুমে জয়েন করা, পিএসজিতে জয়েন করেছে এমন রামোস সহ আরও 3 ফুটবলার ছিল। হ্যামিলনের বাঁশিওয়ালার গল্পটা সবারই জানা। সেরকম দৃশ্যেরই দেখা মিলেছে এবার প্যারিসে। তবে পিএসজি সমর্থকদের এই স্রোত মেসি নামের ফুটবল জাদুকরের টানে। দিন 3 আগে প্যারিসে পা রেখেছেন সর্বোচ্চ 6টি ব্যালন ডি'র জয়ী এই তারকা। তবে মাঠ ভর্তি দর্শকের সামনে এবারই প্রথম LM30। 49,000 সমর্থকের উপস্থিতিতে তার আগমনের দৃশ্যেও ছিল বেশ নাটকীয়তা। আতশবাজি আর বাদ্যযন্ত্রে মায়াবী এক পরিবেশ পিএসজির মাঠ পার্ক দেশে। রঙিন আলোর রোশনায় আগমন মেসি নামের মহাতারকার। সমর্থকদের লিও লিও ধ্বনিতে মুখরিত পুরো মাঠ। হাত নেড়ে অভিনন্দনের জবাব দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। প্রায় 2 দশকের ক্যারিয়ারে এবারই প্রথম দলবদলের উত্তাপ টের পেলেন সাবেক এই বার্সেলোনা তারকা। এবার অপেক্ষা পিএসজি সমর্থকদের ভালোবাসার প্রতিদান দেয়ার। বিশেষ এক সপ্তাহ পার করছি। আমাকে আপন করে নেবার জন্য সমর্থকদের ধন্যবাদ। এটা অবিশ্বাস্য। এখানে আসতে পেরে আমি খুবই খুশি। আমি অনেক স্বপ্ন নিয়ে এসেছি। দলের সবাই মিলে তা পূরণ করতে চাই। আশা করি দারুণ এক মৌসুম পার করব আমরা। এদিন মেসির পাশাপাশি সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় সার্জিও রামোস সহ ক্লাবে যোগ দেয়া নতুন আরও 3 ফুটবলারকে। সব মিলিয়ে পার্ক দেশ যেন তারার হাট। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের সাফল্য নিশ্চিত, ঠিক এই বাণীরই বাস্তবায়ন করেছে রাঙামাটির উষাময় চাকমা। ফুটবল খেলার ইচ্ছাশক্তিতে জাম্বুরা ফল দিয়ে প্রথম অনুশীলন শুরু। ফুটবল খেলার অপরাধে মায়ের কোল ছেড়ে চলে আসতে হয় সাভারের একটি এতিমখানায়। কিন্তু খেলার প্রতি ভালোবাসা ছেদ ঘটাতে পারেনি তার স্বপ্নে। তাই সাফল্যের স্পর্শে আজ অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবল দলের ক্যাম্পে ডাক পেয়েছে উষাময় চাকমা। সাভার থেকে মাহফুজুর রহমান নিপুর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ের। উষাময় চাকমা অটুট লক্ষ্য ও বিশ্বাসে যে সাফল্য আসে তার এক বড় উদাহরণ। ফুটবল খেলার অপরাধে মায়ের কোলে থাকতে পারেনি বেশি দিন। নিজ জেলার রাঙামাটি ছেড়ে আসতে হয় সাভারের এক এতিমখানায়। সেখানেও একই খেলার অপরাধে এতিমখানা থেকে বের করে দেওয়া হয় উষা চাকমাকে। কিন্তু বুক ভরা সাহস, অদম্য প্রতিভা আর আকাশ ছোঁয়া আত্মবিশ্বাসে আজ সে ডাক পেয়েছে জাতীয় ফুটবল দলের অনূর্ধ্ব-15 ক্যাম্পে। ফুটবল পেতাম না বলে আমি জাম্বুরা দিয়ে খেলতাম। আমি এখানে এসে প্র্যাকটিস করতাম রাত 9টা-10টা পর্যন্ত, এমনকি রাত 12টা থেকে 5টা পর্যন্ত প্র্যাকটিস করার মাস ছিল, যে প্রত্যেক দিন এরকম প্র্যাকটিস করে যাইতাম। তার কঠোর পরিশ্রমের ফলই সে পেয়েছে, জানিয়ে গর্বিত তার কোচ ও সঙ্গীরা। পুরো ব্যাপারটা আসলে একটা গ্রাম থেকে, প্রত্যন্ত এলাকা থেকে, পার্বত্য এলাকা থেকে উঠে আসা একটা ছেলে, এতিমখানা প্লাস এখন ন্যাশনাল টিমের ক্যাম্প, এটা আসলে একটা স্বপ্নের মতো বলতে পারেন। এক্সট্রা প্র্যাকটিসও প্রচুর পরিমাণে করতো, যার কারণে আল্লাহর রহমতে এখন এই সুযোগটা ওর হাতে আসে। উষা একটানা একই স্পিডে 45 মিনিটের বেশি ওভার করছে, এইখানে প্রথম দিনই আমাদের সবাইকে অবাক করে দিয়েছে। ফুটবল সংশ্লিষ্টরা মনে করেন ইচ্ছা শক্তি থাকা এমন উষাময়দের খোঁজ করে মাঠে আনতে পারলে একদিন হাসবে বাংলাদেশ ফুটবল। বিত্তশালী যারা আছে তারা যদি এগিয়ে আসে তাহলে এই উষাময় চাকমার মতো অনেক উষাময় চাকমা বাংলাদেশ ফুটবলে এগিয়ে দেখা দিবে, এটা আমি বিশ্বাস করি। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। মারা গেলেন জার্মান কিংবদন্তি স্ট্রাইকার ও বায়ার্ন তারকা জার্ড মুলার। সেরা এই তারকা ফুটবলার 75 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1974 সালে বিশ্বকাপ ফাইনালে হল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোলটি তার পা থেকেই আসে। এছাড়াও 427টি বুন্দেসলিগায় 365টি গোলের রেকর্ড করেছিলেন মুলার। সেই সাথে এক মৌসুমে বুন্দেসলিগায় সবথেকে বেশি গোল করার রেকর্ডও তার দখলেই ছিল, যা মাত্র 2 মাস আগে লেভানডোভস্কি ভাঙতে পেরেছেন। 2015 সালে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন মুলার। আজ 75 বছর বয়সে মারা যান তিনি। বায়ার্ন ইতিহাসে চির উজ্জ্বল নক্ষত্র হিসাবে থাকবে মুলারের নাম, দাবি ক্লাব কর্তৃপক্ষের। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে এক ওভারে 4টি নো বল করাতে বিতর্কের মুখে ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। 125তম ওভারে জেমস অ্যান্ডারসনকে আগ্রাসীভাবে বল করাতে পুরো ক্রিকেট বিশ্বের কাছে সমালোচিত হচ্ছেন বুমরা। এক ওভারে 4টি নো বল আর 5টি বাউন্সার দিয়েছেন বুমরা, এর মধ্যে 3টি ইয়র্কার বলও করেন তিনি। সব মিলিয়ে 10 বলে ওভার শেষ করেন বুমরা। এমন আগ্রাসী বোলিংকে উদাহরণ হিসেবে দেখে টেস্টে ফ্রি হিটের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন ক্রিকেট বিশ্লেষকরা।